ক্লাস 9 তোমরা জানো অলরেডি ভৌতবিজ্ঞানের পদার্থের গঠন ও ধর্ম নামক চ্যাপ্টারটা শুরু হয়েছে। এর আগে একটা ক্লাস হয়েছে, যে ক্লাসে বেশ কিছুটা অংশ পদার্থের গঠন ও ধর্মের উপরে আলোচনা হয়েছে। ক্লাসটা বেশ কিছুদিন আগে হয়ে যাওয়ার জন্য আমি একটু পুরনো জিনিসটা মনে করে দিই, যেটা আজকের পড়ার মধ্যে লাগবে। সেটা হলো যে কোনো একটা পরিবাহীর মধ্যে, সেটা তরল হতে পারে বা কোনো গ্যাস হতে পারে, সেই পরিবাহীর মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা আমরা নির্ণয় করেছিলাম। সেখানে আমরা চাপ ইজিক্যাল টু পি জেনেছিলাম। সেই চাপটার রাশিমালা কত হয়েছিল? রো জি এইচ, বা তুমি তোমার বইয়ে ডি জি এইচ পেতে পারো, যেখানে রোটা দিয়ে অথবা ডিটা দিয়ে, রো অথবা ডি দিয়ে কি প্রকাশ করা হয়েছিল? যে পরিবাহীতে আমরা চাপ নির্ণয় করছি তার ঘনত্ব। জিটা আমরা অলরেডি জানি, ছোটোবেলার থেকেই পড়ছি, অভিকর্ষজ ত্বরণ। আর এইচটা কি ছিল? গভীরতা, অর্থাৎ জলপৃষ্ঠের উপর থেকে যে বিন্দুতে চাপটা বের করব সেই বিন্দুর গভীরতা। এটা আগের দিনের আলোচনার মধ্যে ছিল। তাহলে মূল যেটা আমাদের আজকের জন্য মনে রাখতে হবে, পি ইজিক্যাল টু রো জি এইচ, এই রাশিমালাটা আমাদের মনে রাখতে হবে, যেখানে পি হলো প্রেসার বা চাপ, ঘনত্ব, অভিকর্ষজ ত্বরণ আর হাইট বা উচ্চতা। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আজকের ক্লাসে অন্যতম আলোচনার বিষয় হবে সাইফন ক্রিয়া। সাইফন ক্রিয়াটা হয়তো তোমরা নাম জানো না, কিন্তু ক্রিয়াটা কম বেশি প্রত্যেকেই দেখেছো। কোথায় দেখেছো? হয়তো রেশনের দোকানে তেল তুলতে গিয়ে দেখবে তেলের বড় ড্রাম আছে, যে ড্রামটা বিরাট ওয়েট, অথচ সেই ড্রাম থেকে আমার 1 লিটার 5 লিটার তেল নামাতে হবে, যেই তেলগুলো আবার কাস্টমারদের দিতে হবে। কি করে সেই দোকানদার? একটা সরু পাইপ, যেটা বড় ট্যাঙ্কের মধ্যে বা ড্রামের মধ্যে দেওয়া থাকে, আর একটা মুখ ছোট ড্রাম বা ট্যাঙ্কের মধ্যে দেওয়া থাকে। কি হয় না, বড় ড্রাম থেকে তেল একটু 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 করে ছোট ড্রামে বেরিয়ে আসে। এটাই হয়ে গেল সাইফন ক্রিয়া। হয়তো তোমরা জানতে না, কিন্তু প্রক্রিয়াটা কম বেশি সবাই দেখেছো। ঠিক আজকের ওই ক্রিয়াটা নিয়ে আলোচনা হবে। এই ক্রিয়াটার নাম হলো সাইফন ক্রিয়া। কিভাবে এই ক্রিয়াটা কাজ করে সেটা আমরা গাণিতিকভাবে বর্ণনার মধ্যে জানবো। তার আগে এর যে সরঞ্জামটা লাগে একটা সাইফন ক্রিয়া করতে গেলে, যে ব্যবস্থাটা লাগে, সেই ব্যবস্থার মধ্যে প্রথমে লাগবে একটা পাত্র, যে পাত্রের তরলটা স্থানান্তরিত করতে হবে সেই তরলপূর্ণ একটা পাত্র। আর একটা লাগবে ইউ আকৃতির নল, সেটা কাঁচের হতে পারে, প্লাস্টিকের হতে পারে, রাবারের হতে পারে, এই ধরনের একটা ইউ আকৃতির নল। আর যে পাত্রে স্থানান্তরিত করতে হবে সেরকম একটা খালি পাত্র। এই মূলত 3টে জিনিস লাগবে। 1, তরলপূর্ণ পাত্র। 2, যে পাত্রে স্থানান্তরিত করতে হবে সেরকম একটা পাত্র, ইউ আকৃতির একটি নল। এরপরে কি করতে হবে? যে তরলটাকে স্থানান্তরিত করতে হবে সেই তরলটাকে প্রথমে পাইপের মধ্যে আমি পূর্ণ করে নেব, পাইপের মধ্যে আমি দিয়ে 2 মুখটাকে এইভাবে ধরে নেব। প্রথমে এই পাইপটার মধ্যে তরলটা পূর্ণ করে নিলাম, নিয়ে 2 মুখটাকে আমি ধরে রাখবো, রেখে যে পাত্রে স্থানান্তরিত করতে হবে তার মধ্যে প্রবেশ করিয়ে হাত সরিয়ে দেবো, আর আরেকটা হাত খালি পাত্রের মধ্যে ঢুকিয়ে হাতটা সরিয়ে নেব। দেখবো যে এই হাতটা সরিয়ে নিচ্ছি, অটোমেটিক্যালি তরল এই পাইপের মধ্যে দিয়ে খালি পাত্রে আসা শুরু করে দিয়েছে, অর্থাৎ সাইফন ক্রিয়া চালু হয়ে গেল। এইবারে আমরা এটা চলে গেল সাইফন ক্রিয়ার বর্ণনা। এবার অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে, ম্যাথমেটিক্যালি যদি আমরা দেখাতে যাই, কাজ করার জন্য কি শর্ত লাগে সেটা জানব। প্রথমে এই কাজ করার জন্য প্রথমে ইউ আকৃতির যে পাত্রটা নিয়েছি তার একটি বাহুকে ছোট হতে হবে আর একটি বাহু বড় হতে হবে, 1 নম্বর শর্ত। ইউ আকৃতির যে পাইপটা নিলাম সেটা রাবারের বা কাঁচের, আগেই উল্লেখ করে দিলাম হতে পারে, সেই ইউ আকৃতির কাঁচের বা রাবারের পাইপটার একটা বাহু ছোট হবে। ধরে নিচ্ছি ছোট বাহুটার হাইট বা উচ্চতা কত? H1, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হবে H1। আর একটা বাহু হতে হবে একটু বড়, তার এখান থেকে এইটুকুর উচ্চতা ধরে নিলাম H2। যে পাত্র থেকে তরল স্থানান্তরিত করতে হবে সেই পাত্রটাকে একটু উঁচু জায়গায় রাখবো, আর যে পাত্র থেকে স্থানান্তরিত করতে হবে তাকে একটু উঁচু রাখবো, আর যে পাত্রে যাবে সেই পাত্রটাকে একটু নিচুই রাখবে। এটা হয়ে গেল আমার সাইফন ক্রিয়া করার প্রাথমিক শর্ত। 1 নম্বর শর্তের মধ্যে পড়ে যাচ্ছে একটি বাহু ছোট এবং একটি বাহু বড়। যে পাত্রের থেকে যে পাত্রে স্থানান্তরিত হবে, তাকে উঁচু, আর যে পাত্রে যাবে তাকে নিচু। এবার একটু গাণিতিকভাবে দেখি যে এই করার জন্য শর্তটা আমার কি লাগে। এই স্থানান্তরিত করার জন্য
সত্যটা আমার কি লাগে, আমি ধরে নিচ্ছি যে বিন্দুর থেকে তরলটা যাচ্ছে সেটা এ বিন্দু, এখানে একটা বিন্দু ধরে নিচ্ছি সেটা বি বিন্দু, যে বি বিন্দুতে তরলের চাপ ধরে নিচ্ছি P1, ঠিক আছে। এখানে একটা বিন্দু নিচ্ছি, সিমিলারলি তার প্রেসার ধরে নিচ্ছি P2, এখানে যে বিন্দুটা আছে তার প্রেসার ধরে নিচ্ছি সেই বিন্দুটাকে ধরে নিচ্ছি D। তাহলে চারটে বিন্দু নিলাম এ বি সি আর ডি, যেখানে বি বিন্দুর প্রেসার P1 এবং বি থেকে এর উচ্চতা H1, সি বিন্দুর প্রেসার P2, সি থেকে ডি এর উচ্চতা হবে H2। এটা মূল আমি অঙ্কের মানে আমার চিত্রটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে এইবারে আমার যেটা করতে হবে, আমাদের জেনে রাখতে হবে যে এ বিন্দুতে বায়ুমণ্ডলীয় যে চাপ সেটা ধরে নিচ্ছি P0, এবং ডি বিন্দুতে যে বায়ুমণ্ডলীয় চাপ অর্থাৎ অ্যাটমসফিয়ার যে চাপটা এ বিন্দুতে দিচ্ছে এবং ডি বিন্দু দিচ্ছে সেই চাপটা ধরে নিলাম কত P0, ডি বিন্দুতেও কত P0। তাহলে এ বিন্দু অথবা ডি বিন্দুতে মোট বায়ুমণ্ডলীয় চাপ যেটা সেটা সমান হবে। তাহলে এ বিন্দুতে মোট চাপ মন দিয়ে দেখো, এ বিন্দুতে মোট চাপ P0 ইজিক্যাল টু কি লিখতে পারি, এই বিন্দুতে চাপ ধরে নিলাম কত P1 প্লাস পড়ে রাখবে কি না, এখান থেকে এইটুকু পাইপটার মধ্যে যে তরলটা আছে তার চাপ, অর্থাৎ H1 স্তম্ভের মধ্যে থাকা তরলের চাপ সেটা কত ধরে নিচ্ছে, সেটা কত হবে দেখে নিই। তাহলে P1 থাক, এখান থেকে আমরা H উচ্চতার চাপ যদি রো জি এইচ হয় তাহলে H1 উচ্চতার চাপ কত হবে H1 রো জি, যেখানে রোটা কি হয়ে গেল তরলের ঘনত্ব, P1 প্লাস H1 রো জি। আগেও বলে দিয়েছি তোমাদের বিভিন্ন পাবলিকেশনের বই থাকে, সেখানে রো এর পরিবর্তে ডি ও দেয়া হতে পারে, কারণ আগের বইগুলোই রো ফলো করা হতো তরলের ঘনত্ব বোঝানোর জন্য। বর্তমানে কিছু কিছু বইয়ে দেখি রো এর পরিবর্তে ডি ব্যবহার করা হয়। তার মানে অবাক হওয়ার কিছু নেই যে P1 প্লাস H1 ডি জি অথবা H1 রো জি। তাহলে আমরা কোন বিন্দু চাপ পেয়ে গেলাম, এ বিন্দুতে। এইবার আমি যদি ডি বিন্দুতে চাপ বের করতে চাই, ডি বিন্দুতে মোট চাপ P0 ইজিক্যাল টু কী হবে, এখানে চাপটা কত P2, এইটুকু পাইপের উচ্চতা কত H2, তরলের ঘনত্ব কত রো জি, অর্থাৎ এখানেও চাপ পেয়ে গেলাম, এখানেও চাপ পেয়ে গেলাম। শুরুতে কি বলে দিলাম যে এই চাপ আর এই চাপ কি হবে সমান হবে, অর্থাৎ আমি এইটা ইজিক্যাল টু এইটা, অর্থাৎ দিস ইকুয়াল টু দিস করতে পারি। অর্থাৎ আমি এটা মুছে দিই, দিয়ে লিখি এইটার এইটা সমান, অর্থাৎ P1 H1 রো জি ইজিক্যাল টু P2 H2 রো জি। ওকে, এই চাপ আর এই চাপটা, এই বিন্দুর চাপ মোট চাপ আর এই বিন্দুর মোট চাপ সমান, তাহলে চাপের পার্থক্য হবে কি P1 মাইনাস P2, অর্থাৎ এটাকে এই দিকে আনবো আর এটাকে ধরে ওই দিকে নিয়ে যাব, অর্থাৎ P1 মাইনাস P2 ইজিক্যাল টু H2 রো জি মাইনাস H1 রো জি। ওকে, এখান থেকে যদি রো জি কমন নেওয়া হয় তাহলে রো জি কমন নিলে H2 মাইনাস H1 রো জি হবে। এই তাহলে কি বেরোলো যে এই বিন্দুর চাপ ও এই বিন্দুর চাপ এর পার্থক্য ইজিক্যাল টু কি হবে H2 মাইনাস H1 রো জি, H2 মাইনাস H1 রো জি। এইবার তাহলে এই বিন্দুর থেকে তরল এই বিন্দুতে যাওয়ার শর্ত কি হতে হবে,
P1 গ্রেটার দেন P2, অর্থাৎ P1 কে কী হতে হবে বড় আর P2 কে কী হতে হবে ছোট। এটা মেনটেন করতে হবে। যদি P1 কে P2 থেকে বেশি হতে হয় তাহলে এই দিকের H2 কে বেশি হতে হবে H1 এর থেকে, অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য এই বাহুটার দৈর্ঘ্যের থেকে বেশি হতে হবে। তাহলে এই বাহুর উচ্চতা বা দৈর্ঘ্য এই বাহুর উচ্চতা বা দৈর্ঘ্যের থেকে এইটা যদি এর থেকে এইটা বেশি না হয় কোনো সময় P1 গ্রেটার দ্যান P2 হবে না, অর্থাৎ তরল বি বিন্দুর থেকে এ বিন্দুর দিকে প্রবাহিত হবে না। এইবারে ধরো P1 এর চাপ P2 থেকে বেশি, তাহলে কি হয় এখানে চাপ বেশি হলে এখানে চাপ কম হবে আর তরল উচ্চচাপ চাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হবে। যখনই তরল এখান থেকে প্রবাহিত হয়ে এই দিকে চলে আসবে তখন এখানে বায়ু শূন্য অবস্থা হবে, তরল শূন্য অবস্থা হবে। যেই তরল শূন্য অবস্থা হবে বায়ুমণ্ডলীয় চাপের জন্য আবার এই জায়গার থেকে তরল এই জায়গায় শূন্যস্থান পূরণের জন্য চলে আসবে। যেই এখানে চলে আসবে তরল আবার কোথায় চলে আসবে P2-তে, P2 থেকে আবার চলে আসবে D-তে। এইভাবে চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত P1 এবং P2 সমান না হয়, অর্থাৎ দুটো বিন্দুতে চাপ সমান না হয়। বোঝা গেল? তাহলে টোটাল সাইফন ক্রিয়া কি বললাম? সাইফন ক্রিয়া হলো এমন একটি ব্যবস্থা যে ব্যবস্থার সাহায্যে একটি পাত্র থেকে তরল অন্য পাত্রে স্থানান্তরিত করা যায়, সেই ব্যবস্থাকে সাইফন ক্রিয়া বলা হয়। সাইফন ক্রিয়ার শর্তের মধ্যে তুমি যদি বলো তাহলে ফার্স্ট শর্ত পড়বে এই বিন্দুর চাপের থেকে বেশি হতে হবে, এই বিন্দু এখানের পাইপের হাইট এখানের পাইপের থেকে কম, অর্থাৎ এটার থেকে বেশি, H2 গ্রেটার দ্যান H1 হতে হবে। আর একটা শর্ত যেটা একটু জেনে রাখতে হবে, যে তরলটা স্থানান্তরিত করতে হবে সেই তরলটাকে অবশ্যই পাইপের মধ্যে পূর্ণ করতে হবে। এই চলে গেল সাইফন ক্রিয়া। এছাড়া যদি বলো স্যার সাইফন ক্রিয়ার তো একটা ব্যবহার বললেন যে কেরোসিন দোকানে তরলের স্থানান্তর বা কেরোসিনটার স্থানান্তর, আর কোন কোন জায়গায় লাগে আর একটু খেয়াল করে দেখবে যে বাড়ির যে আমাদের টয়লেটের অটোমেটিক ফ্লাশ যেগুলো আছে সেইগুলোও কিন্তু সাইফন ক্রিয়া কাজ করে। বোঝা গেল? এই চলে গেল সাইফন ক্রিয়ার উপরে ফার্স্ট অংশ। এরপরে আমরা এখান থেকে একটু অঙ্ক করব, যেই জায়গাটার মধ্যে থাকবে, যেই জায়গাটায় অঙ্কটা আমরা কোথা থেকে করব না আগের দিন লেখে রাখা সূত্র থেকে, P = DGH থেকে। ধরি বইয়ে যে অঙ্কটা আছে তোমাদের কাছে যে বই থাকবে মিললে ভালো, না হলে আমি বলার সাথে সাথে খাতায় নোট ডাউন করো। বলছে 50 মিটার উচ্চ জলস্তম্ভের চাপ নির্ণয় করো। 50 মিটার উচ্চ জলস্তম্ভের চাপ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কি বলে দিল? H বলে দিয়েছে। H কত বলে দিয়েছে? 50 মিটার, এটা বলে দিয়েছে। তাহলে 50 মিটার উচ্চতা বিশিষ্ট জলস্তম্ভের চাপ। আর অঙ্কে কি বলে দিয়েছে? G এর ভ্যালু কত বলে দিয়েছে? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা জানো এখানে এককটা এইটা হয়। আর কি বলে দিয়েছে? জলের ঘনত্ব অর্থাৎ রো = 1000 কেজি পার মিটার কিউব, এটা বলে দিয়েছে। তাহলে সবই তো বলে দিল, পার্থক্য রইলটা কি? জাস্ট গুণ করে দিলে আমাদের হয়ে যাবে। অর্থাৎ আমরা চাপ P = কি জানি? রো GH, যেখানে রোটা 1000, জিটা 9.8 আর Hটা কত? 50। চাপ কি হবে? এত নিউটন পার মিটার স্কোয়ার। দেখো গুণ করি, 9.8 থেকে একটা শূন্য নিচে আনলাম, একটা শূন্য কেটে গেল, তাহলে গুণ করলে 5 × 8 = 40, শূন্য হাতে রইল 4, 5 নং 45 × 4 = 49, কটা শূন্য পড়ে রইল? 3টে, 1 2 3টে, 1 2 3টে। আর একবার গুণটা দেখো, 5 × 8 = 40, শূন্য হাতে রয়েছে 4, 5 নং 45 × 4 = 49, আর এখানে 3টে শূন্য, অর্থাৎ P = আমি লিখতে পারি 49 × 10⁴ নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে যদি পাওয়ার 5-এ আনি তাহলে 4.9 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার।
এটা পেয়ে গেলাম। অর্থাৎ P ইজ ইকাল টু 4.9 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, এটা পেলাম। ব্যাস, এই অঙ্কটা। তাহলে আজকের মূল যে আলোচনার মধ্যে ছিল, এক সাইফন ক্রিয়া কাকে বলে, সাইফন ক্রিয়ার সত্য, সাইফন ক্রিয়ার বর্ণনা, সাইফন ক্রিয়া কিভাবে কাজ করে তার গাণিতিক বিশ্লেষণ, সাইফন ক্রিয়ার ব্যবহার, আর আগের দিন ক্লাস থেকে পাওয়া গাণিতিক রূপ P ইজ ইকাল টু রো জি এইচ এর থেকে প্রাপ্ত কিছু গাণিতিক, কিছু মানে একটাই করালাম, গাণিতিক সমস্যার সমাধান। এইভাবে তোমরা বইয়ে বাকি গাণিতিক সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করবে। যদি কোনো জায়গায় আটকে যায় কিভাবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে তোমরা জানো। আজকের দ্বিতীয় ক্লাস এই পর্যন্তই থাক, পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আলোচনা হবে।